সে উড়িয়াতে বললো, আমি বাংলায় বললাম, কেউ কিছু বুঝতে পারলাম না। দেখে মনে হচ্ছে যেন রাস্তায় কেউ রসনা ফেলে দিয়েছে। ওই যেরকম আর কি ট্যুরিস্ট স্পটে স্ক্যাম চলে, এখানেও সেমই। এই যে যাচ্ছি, দাঁড়িয়ে যাচ্ছি, বাইকে এই স্বাধীনতাটা আছে বস। এই জায়গাটাই দেবতারা স্নান করেন। গুগল ম্যাপস দেখে আমি বাইক চালাচ্ছি, পুরো প্রত্যন্ত গ্রামের মাঝখানে ঢুকিয়ে দিয়েছে। কোনোদিনও ভাবিনি এরকম লাঞ্চ হবে। আচ্ছা, তো চলো তোমাদের সাথে এবার খরচাপাতিটা একটুখানি শেয়ার করে নিই। গুড মর্নিং কলকাতা। আমার দুর্বল ফোন সময় বলছে এখন বাজে 4:20 আর আমি বৃষ্টি মাথায় ছ্যাবলামি করতে করতে বেরিয়ে পড়েছি কলকাতার থেকে সিধে উড়িষ্যার উদ্দেশ্যে। এই রিসেন্ট টাইমে আমি অনেক ট্রাভেল করছি, কিন্তু তাও যতবারই হাওড়া স্টেশন যাওয়ার থাকে আমার মন থেকে কেমন একটা আলাদাই এক্সাইটমেন্ট বেরোয়। আর আমি ফার্স্ট টাইম এই অরেঞ্জ কালারে বন্দে ভারত ট্রেনটা ধরবো। অবশ্য ভিতর থেকে একই, তাও আর কি। বসে বসে নৈনিতালে ভিডিও থাম্বনেল এডিট করছিলাম। তোমরা যদি এই ভিডিও না দেখে থাকো তাহলে ভিডিওর শেষে পপ আপ আসবে, সেখান থেকে তোমরা গিয়ে দেখে নিও। আর দেখতে না দেখতেই পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্টেশন বালেশ্বর, এখনকার নতুন নাম যেটাকে বলা হয় বালাসোর। গুড মর্নিং ফ্রম উড়িষ্যা, বালাসোর। এখন সকাল 9টা বাজে আর হাওড়ার থেকে যে বন্দে ভারত করে পৌঁছালাম একদম কারেক্ট টাইমে পৌঁছে দিয়েছে বালাসোর। বাট একটা টুইস্ট আছে, আমি কলকাতার থেকে বালাসোর চলে এসেছি, কিন্তু এখনও অবধি জানি না আমি কোথায় কোথায় ঘুরবো। ঠিক আছে, একদম প্রো ম্যাক্স ব্লগার। এবার জানি না, এখন কিছু কিছু জায়গা মাথায় আছে। তো এখন স্টেশন থেকে আগে আমি বেরোবো, তারপরে দেখি কি কানেক্টিভিটি কি আছে না আছে। কোনো প্ল্যানিং নেই, জাস্ট ভেবেছি চলে এসেছি। দেখা যাক এবার কি করা যায়, তোমাদেরকে আপডেট দিচ্ছি একটু পরে। দেখে দিয়ে আসে পঞ্চলিঙ্গেশ্বর থেকে কালকে আবার পঞ্চলিঙ্গেশ্বর থেকে আসে ধুবলাগড়ি একদিন থাকবে, ধরো থাকবে। এখানে মোটামুটি প্রায় 8 ঘন্টা ধরে আমি একটা অটো আর গাড়িওয়ালার সাথে কথা বললাম। ওই যেরকম আর কি ট্যুরিস্ট স্পটে স্ক্যাম চলে, এখানেও সেমই। মা বাপ নেই কোনো টাকা চাওয়ার। অটোওয়ালা বলছে এখান থেকে এক জায়গায় ফার্স্টে বললো 2800 টাকা লাগবে, রাউন্ড ট্রিপ করাবে। আর গাড়িওয়ালা বলছে 2500 টাকা। সে 2500 টাকা শুনে অটোওয়ালা বলছে লাস্ট 2000 টাকা লাগবে। তো এত কী করে দামে হেরফের হয় বুঝি না। এখন বেজে গেছে 10টা, মানে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। এখানে গাড়িওয়ালা, মানে ট্যাক্সিওয়ালা, অটোওয়ালা সবার সাথে কথা বললাম, যে যেমন খুশি টাকা চাইছে। তারপরে ফাইনালি একটু বুদ্ধি খাটিয়ে একটা বাইক ভাড়া করে নিয়েছি। তো এটাই হবে আমার 2 দিনের সাথী। অনেক দিনের ইচ্ছা ছিল যে বাইকে করে ঘুরবো। আমাদের ওখান থেকে এখানে বাইক নিয়ে আসা যায়, কিন্তু সেই রিস্কটা আমি নিইনি, কারণ বর্ষাকাল। সেটাও একটা ব্যাপার যে আমি এখানে বাইক ভাড়া নিয়ে নিয়েছি, কিন্তু এখন মনে পড়েছে যে আমার কাছে রেনকোট নেই। তো আমি বর্ষাকালে কী করে ঘুরবো? তো আমাকে এখন কোথাও আশেপাশে গিয়ে রেনকোট আগে কিনতে হবে, আর বাইকে তেল ভরাতে হবে। চলো, বেশ একটা এক্সাইটিং জার্নি হতে চলেছে বাইকের সাথে। বাইকে তেল ভরিয়ে নিয়েছি আর রেডি। এখন আপাতত বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তাই রেনকোটটা কিনবো কি কিনবো না দেখছি। সামনে যদি পেয়ে যাই আমি কিনে নেবো। আর আজকের প্ল্যান হচ্ছে, যেটা আমি এতক্ষণ ধরে বসে প্ল্যান করলাম, এখান থেকে যাব দেবকুণ্ডে 3টে অবধি এন্ট্রি হয়। তো আমাকে আগে এখান থেকে যেতে হবে দেবকুণ্ড। এখান থেকে প্রায় 60 থেকে 70 কিলোমিটার ডিস্টেন্স। দেবকুণ্ড যাব, দেবকুণ্ড থেকে দেখে ফলস, তারপরে ওখান থেকে যাব পঞ্চলিঙ্গেশ্বর। আজকে রাতে স্টেটা ওখানেই। স্টেশন থেকে প্রায় 20 কিলোমিটার বাইক চালিয়ে এলাম। এখনও অনেকটা রাস্তা বাকি আছে, বাট রাস্তার মাঝে আমি দাঁড়িয়ে পড়লাম একটাই কারণে। দেখতে পাচ্ছ দূরে এখন থেকে পাহাড় দেখা শুরু হয়ে গেছে, আর আমার যতদূর মনে হচ্ছে ঠিক ওই পাহাড়েই আছে দেবকুণ্ড। আমাকে ঠিক ওই পাহাড়ে যেতে হবে। এখনও মোটামুটি আরও ওই 40-45 কিলোমিটার মতন এখান থেকে বাকি আছে। আর বাইকটা বেশ ভালো চলছে। বাইকটা অলরেডি চলেছে অ্যাকচুয়ালি 42,000 মতন। কন্ডিশন একটু ঢিলা, বাট ঠিক আছে, মজা আসছে বাইক চালাতে। রাস্তাটাও অন অ্যান্ড অফ আছে, টানা কিছুটা স্ট্রেচ খুব ভালো, আবার কিছুটা এরকম বাজে আছে। ভালো মজায় কাটছে একদম জার্নিটা। এই যে উপরে বোর্ডটা দেখতে পাচ্ছ, বাদিকে চলে যাচ্ছে নীলগিরি পর্বত, আর সিধে চলে যাচ্ছে বাইঞ্চা। নীলগিরি দিয়েও যাওয়া যায়, কিন্তু নীলগিরি দিয়ে গেলে মোটামুটি আরও 15 কিলোমিটার মতন এক্সট্রা ঘোরা।
আর বাইঞ্চা দিয়ে গেলে শর্ট পড়ে, তো আমরা যাব সিধে। আচ্ছা, এখান থেকে একটা ডাইভারশন আছে, এই যে দেখতে পাচ্ছ অযোধ্যা, নারায়ণপুর, বাইঞ্চা, এই দিকের রাস্তাটা বাইঞ্চা, বাট আমাদের যেতে হবে ওই রাস্তাটা। আমি ভুল করে এদিকে ঢুকে গেছি, ওটা হচ্ছে উডালার রাস্তা। আমি একটু আগেই দেখলাম বোর্ডে লেখা আছে উডালা, তো এই দিকে আমি যাব। একটু 2 মিনিটের জন্য দাঁড়ালাম, কারণ দেখো ব্রিজ আর এখানে নদী। ম্যাপে দেখলাম এই নদীটার নাম হচ্ছে সোনো নদী। বর্ষাকাল, বাট অতটাও চওড়া না, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে, আর গভীর বেশি না, একদমই অল্প। তো এইটাই তো মজা না? এটা যদি আমি গাড়িতে যেতাম হয়তো দাঁড়াতে পারতাম, বাট আমার মতন তো আমি করতে পারতাম না। এই যে যাচ্ছি, দাঁড়িয়ে যাচ্ছি, বাইকে এই স্বাধীনতাটা আছে বস, যতই যাই হয়ে যাক। আমাকে 7 দিস ভাই 2 দিনের জন্য, তাহলেই হবে ব্যাস। একটু রাস্তার মাঝখানে দাঁড়ালাম 5 মিনিটের জন্য, একটুখানি রেস্ট নেওয়ার জন্য। কেমন লাগছে দেখো, মানে এরকম ব্লগার কোনো দিনও তোমরা দেখতে পেয়েছো? কোনো ইউটিউব কি কোনো জগতে আছে যে একদম প্ল্যান ফিক্স হলো, বেরিয়ে গেলাম, আমি স্টেশনে পৌঁছে সেখানে প্ল্যান করছি আমি কোথায় ঘুরতে যাব, কি করব, তারপরে একটা বাইক নিয়ে নিয়েছি, অজানা রাস্তা, কিছুই জানি না, কোনো প্ল্যানিং নেই যে এই রুট দিয়ে গেলে ভালো হয়, ওই রুট দিয়ে গেলে ভালো হয়, খালি লোককে জিজ্ঞেস করছি, গুগল ম্যাপ দেখছি, বেরিয়ে পড়েছি। এইটাই তো লাইফ। এই কারণেই না, এই কারণেই আমার সাথে কেউ আসে না, আমাকে এই কারণে একা বেরোতে হয়। এরকম বুকের পাটা নিয়ে বেরোতে চাই, আর বাকিরা একটুখানি দুর্বল মনের, না না আগে থেকে সব কিছু প্ল্যান করবো, একদম ফিটফাট থাকবে, সব কিছু হোটেল ফোটেল সব ঠিক থাকবে, আমি যাবো গিয়ে শুয়ে পড়বো। বাট আমার তো সেই সব নেই, আমি বের হবো, বেরিয়ে গিয়ে যা হবে দেখা যাবে। তাই জন্যই বাইকটা নেওয়া। হেভি এক্সপিরিয়েন্স, হেভি। ছোট্ট করে একটা টিফিন সেরে নেবো, এটা ট্রেনে পেয়েছিলাম তো খাইনি, তখন রেখে দিয়েছি, জানি লাগবে, এটা এখন খাবো। গুগল ম্যাপস দেখে আমি বাইক চালাচ্ছি, আর দেখো একবার ওই কি সুন্দর মন্দির, পুরো প্রত্যন্ত গ্রামের মাঝখানে ঢুকিয়ে দিয়েছে। মানে এইটাই রুট, আমি চেক করিয়েছিলাম এই রুট। ও আচ্ছা, রাইট সাইডে, হ্যাঁ ইয়েস, এবার রাইট সাইডে যেতে হবে। তো রুট এটাই, মানে তোমরা খালি দেখো কীরকম গ্রামের মাঝখান থেকে যাচ্ছি। গ্রাম মানে এটা একদমই গ্রাম। আমি অলরেডি অনেক কটা গ্রাম ছাড়িয়ে এসেছি, সে মানে মাটির বাড়ি এরকম গ্রাম। সিধে চলে এসে এই দেখো বোর্ড এখানে দেওয়া আছে, দেবকুণ্ড 9 কিলোমিটার দেওয়া আছে। এই রাস্তা ধরে আমাকে সিধে যেতে হবে। চলো। যাওয়ার সময় হঠাৎ করে বৃষ্টি জোরে চালু হয়ে গেল, ওই কারণে রেনকোট পরে নিচ্ছি। অল সেট, চলো। রেনকোটটা পরে নিলাম আর বৃষ্টিটা কমে গেল, কি আজব সত্যি। যাই হোক, 200 টাকার রেনকোট কিনেছি, কাজে এলো। আর সামনে দেখো, ওই দেখো পাহাড়, ও ওইখানেই আমাদেরকে উঠতে হবে, একদম পাহাড়ের নিচেই আছি। হেভি লাগছে। কি হলো দিদা? হ্যাঁ, মজায় আছে। চলে এসেছি দেবকুণ্ডের গেটের সামনে, ওই দেখো ওয়েলকাম টু দেবকুণ্ড লেখা আছে। এখান থেকে টিকিট কাটাতে হয় যত সম্ভব, যাই গিয়ে দেখি। এখান থেকে টিকিট কাটিয়ে নিলাম, এরকম একটা স্লিপের মধ্যে দিল, জনপ্রতি 20 টাকা, আর বাইক গেলে সাথে 20 টাকা, তো 20 40 টাকা টিকিটটা কাটলাম। ওই গেটের সামনে টিকিটটা দিয়ে দেবো, ওরা ঢুকতে দিয়ে দেবে। আর এই দেখো টাইমিং লেখা আছে সকাল 7টার থেকে দুপুর 3টে অবধি, তারপরে এলে কিন্তু আর এন্ট্রি হবে না। আর এখানে প্রাইস চার্টও দেওয়া আছে। আর এখানে এই যে ব্যাটারি গাড়িগুলো আছে, এটাতে আবার 50 টাকা করে পার হেড, তো তোমরা ওই টিকিটও কাটতে পারো। ওই ব্যাটারি গাড়ি করে ওরা ঘুরিয়ে আবার এখানে এনে ছেড়ে দেবে। ভিতরের রাস্তা পুরো মাটির রাস্তা, কোনো পাকা রাস্তা না। এরকম বর্ষায় একটুখানি কাদা কাদা, একটু সমস্যা হতে পারে বাইক চালাতে। আর এটা পুরো ঘন অরণ্য, মানে পুরো জঙ্গল, আর জঙ্গলের মাঝখান থেকে তোমাদের যেতে হবে। আমি এই কাদার মাঝখানে দাঁড়ালাম, এটা দেখো, এটা কোন দিক থেকে কাদা জমা জল, দেখে মনে হচ্ছে যেন রাস্তায় কেউ রসনা ফেলে দিয়েছে, পুরো অরেঞ্জ কালারের।
এই দেখো সামনে ইলেকট্রিক কার যাচ্ছে, আর এতক্ষণ টানা ওই মাটির রাস্তা থেকে চালানোর পর ফাইনালি একটু পাকা রাস্তা। ও বাবা, বলতে না বলতে একটুখানি জাস্ট পাকা করেছিল, আবার কাঁচা রাস্তা। বাইক পার্ক করে এখন এখান থেকে হেঁটে হেঁটে ভিতরে যাব। এখানে সবাই বাইক ফাইক এরকম পার্ক করে রেখেছে, এই রাস্তা দিয়ে ভিতরে যেতে হবে। এখান থেকে 800 মিটার তোমাদেরকে হেঁটে যেতে হবে। বাট এটা যদি তোমরা ওই গাড়ি নিতে, ইলেকট্রিক যে গাড়িগুলো ছিল সেটা আবার এর ভিতরে যাচ্ছে, ওটা তোমাদের একদম সামনেই নামিয়ে দেবে। আর এই দেখো কি সুন্দর, পুরো পাহাড় আর জঙ্গলের মাঝখানে ভীষণ সুন্দর একটা জায়গা, বেশ ভালো লাগছে, নিরিবিলি। লোক আছে কিন্তু আসলে জায়গাটাই এত বড় যে লোক তুমি দেখতে পাবে না সেই জায়গায়, মানে এক জায়গায় জড়ো হয়ে নেই কেউ, সবাই সবার মতন হাঁটছে। আর রাস্তাটা ভীষণ ভয়ঙ্কর টাইপের, এরকম জঙ্গলের মাঝখান থেকে মাটির রাস্তা। জঙ্গলটা নেহাত কম স্কেরি না, কিন্তু এরকম ফাঁকা জঙ্গল থেকে হেঁটে যাচ্ছি, ঝিঝি পোকা, কত রকমের পাখির আওয়াজ, পাশ থেকে এরকম ঝর্ণা টাইপের মানে বয়ে যাচ্ছে। একটু তো স্কেরি লাগছে। যেতে যেতে এরকম একটা ব্রিজও আছে, জানি না, ওখান থেকে বললো 800 মিটার, অনেকটা হেঁটে এসছি কিন্তু। আর ওহো, জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। ও ওই দূরে মন্দির দেখা যাচ্ছে। অবশেষে প্রায় 1 কিলোমিটার হেঁটে পৌঁছে গেছি দেবকুণ্ড। এটাই হচ্ছে সেই দেবকুণ্ড। এই জায়গাটায় যে জল দেখছো, এইখানে পুরাণ মতে আছে এই জায়গাটাই দেবতারা স্নান করেন। আর ওই যে উপরে দেখছো মন্দিরটা, ওটা হচ্ছে অম্বিকা মাতার মন্দির। এই মন্দিরটা কিন্তু সতীপীঠের মধ্যে একটা। আর এই মন্দিরটা যাওয়ার রাস্তা হচ্ছে এইখান থেকে উঠে এই পাহাড়ের উপর দিয়ে ওই দিকে। আপাতত আমার কাছে না আছে সময় আর না আছে শরীরে জোর এতটা যাওয়ার, কিন্তু সত্যি খুব মন থেকে ইচ্ছা ছিল যে ওই দিকটায় যাবো, কিন্তু যেতে পারলাম না। নেক্সট টাইম এসে অবশ্যই যাব, কিন্তু আমার জানি না কপালটাও কি খারাপ। এখানে এসে ভাবলাম একটা ড্রোন শট নেব, এত সুন্দর এই ঝর্ণাটা, একটা ড্রোন শট নেব ভাবলাম। এসে দেখছি ড্রোনের ব্যাটারি চার্জ নেই, তার উপরে দেখছি ড্রোনে লগ আউট হয়ে গেছে। লগ আউট হয়ে গেলে বেশিটা দূর ওড়ানো যায় না, তো বড্ড রিস্কও হয়ে যাচ্ছে। আর এখানে একটু জিপিএস কানেকশানেরও প্রবলেম আছে, তো কোনো রকমভাবেই আমাকে শট নিতে দেবে না ভেবে রেখেছে। কিন্তু নিজের চোখে যেটুকু দেখতে পাচ্ছি সেটুকু অস্বাভাবিক সুন্দর। এতক্ষণ এই জায়গাটায় বসেছিলাম, এবার এই জায়গাটা দিয়ে এই জলের সামনেটায় যেতে পারবো আমরা। আচ্ছা, অনেকেই কিন্তু এই জলে স্নানও করছে, কিন্তু আমি স্নান করব না, জাস্ট এই জলটাকে ছুঁয়ে যাব। এটা খুব পবিত্র জল, যেহেতু দেবতারা এখানে স্নান করে, তাই জলটাকে একটু ছুঁয়ে নিলাম। এবার বেরিয়ে যাব, আবার এখান থেকে 1 কিলোমিটার হেঁটে ফিরতে হবে। ভীষণ কষ্টকর। আচ্ছা, এই রাস্তাটাই কিন্তু অম্বিকা মাতার মন্দিরে যাওয়ার রাস্তা। এরকম সিঁড়ি আছে, পুরো পাহাড় ঘুরে ওই সামনেটায় যায়। অবশেষে এখানে এসে পৌঁছালাম, বাইক যেখানে রেখেছি। এখানে দেখো পুজো হচ্ছে। ঠিক বুঝতে পারছি না কিসের পুজো, বাট অঝোরে বৃষ্টি চালু হয়ে গেছে, আর এরকমভাবে এখন যেতে হবে। হাঁপিয়ে গেছি, বাট ভীষণ খিদেও পেয়েছে, কিচ্ছু করতে পারছি না। আমি জানি না, রেনকোট যদি পরি এমনি ঘামে আমার জামা কাপড় ভিজে যাবে, আর রেনকোট না পরলে জলে ভিজে যাবে। দেবকুণ্ডের এই গেট বেরিয়ে এসছি, এবার বাইরে এখানে কিছু খাওয়া দাওয়া করব। ভীষণ খিদে পেয়েছে, বাট যতদূর শুনলাম এখানে কোনো তেমন খাবারের দোকান নেই, আর আমাকে কেমন সেই জাদু জাদু লাগছে রেনকোট পরে। হ্যাঁ, একটা জিনিস যেটা তোমাদের বলার ছিল, এখান থেকে যে ইলেকট্রিক গাড়ি বা এই যে ইলেকট্রিক টোটো অটো যাই হোক, এগুলো দেয় 50 টাকা পার হেড।
তোমরা এটা করেই যাও। এতটা হেঁটে আসা যাওয়া ভীষণ কষ্টকর। 50 টাকা, সেই যখন 20 টাকা তুমি এন্ট্রি ফি দেবে, 50 টাকা করে এটাই চলে যাও, একদম ইজিলি মানে আরামসে পৌঁছে যাবে। ওখান থেকে আবার তোমাকে পিক করে এখানে ছেড়ে দেবে, ওটা করো। দুপুরের লাঞ্চ মুড়ি আর ঘুগনি, কি খেতে হচ্ছে, হ্যাঁ সত্যি ভাবিনি কোনোদিনও। বাজে এখন 3:30। চপ না পকোড়ি আর মুড়ি তরকারি খেলাম। কোনোদিনও ভাবিনি এরকম লাঞ্চ হবে। যাই হোক, খেয়ে নিয়েছি। 3:30 বাজে। এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর দেখাচ্ছে 1.5 ঘন্টা প্রায়। চলো যাওয়া যাক, অনেক লেট হয়ে গেছে, প্রায় পৌঁছাতে 5টা 6টা, তাড়াতাড়ি যেতে হবে। পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরালাম সকাল থেকে প্রায় 10 লিটার, প্রায় না 10 লিটার তেল ভরেছি। মানে খুব বেশি তেল খাচ্ছে আমার যেটা মনে হচ্ছে। আমি এই ভিডিও শেষে তোমাদেরকে পুরো কস্টিং আমি দেব, আমার বাইকের কত খরচা হলো আর তেলের কত খরচা হলো সবটা বলবো। আপাতত আমি যাচ্ছি নীলগিরি। মাঝখানে টানা আমি ভ্লগ করিনি, কোনো ভিডিও করিনি, কারণ কন্টিনিউয়াস বৃষ্টি পড়ছে, তোমরা হয়তো বুঝতে পারবে, কন্টিনিউয়াস বৃষ্টি পড়ছে। আর তার মধ্যে আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছিলো। এখন এই তেল ভরতে এসে আমি ব্যাটারি চেঞ্জ করলাম। হ্যাঁ, এবার নীলগিরি, এই নীলগিরি সামনেই আছে। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল যে পঞ্চলিঙ্গেশ্বর চলে যাব ডিরেক্ট, কালকে এখান থেকে নীলগিরিটা দেখব, একই সেম রাস্তাতেই পড়বে। বাট ভাবলাম যে যাওয়ার সময় যখন পড়ছে দেখে নিই, আজকে আর তো কিছু করছি না, কালকে সকালবেলা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দেখে তারপরে বেরোবো। তাই আজকে এখান থেকে নীলগিরি যে রাজবাড়ি আছে সেইটা দেখব, আর যে মন্দির আছে সেটা দেখব। বাইক এখানে রাখলাম, এটা হচ্ছে নীলগিরি রাজবাড়ি, এটা হচ্ছে নীলগিরি পাহাড়, আর ওই দিকে হচ্ছে নীলগিরির মন্দির। আর এখানে দেখতে পাচ্ছ, সামনে গিয়ে দেখাচ্ছি, রথ তৈরি হচ্ছে। জুতো খুলে নিলাম, এবার চলো ফার্স্টে আগে মন্দিরটা দর্শন করে আসি, হাতটা ধুয়ে। তো মন্দির থেকে দর্শন করে এলাম। মেন যে মন্দিরের গর্ভগৃহ ওটা বন্ধ আছে। এবার ব্যাপারটা কি আসলে না আমি ঠিক বুঝতে পারলাম না। যে পূজারি ছিল তার সাথে কথা বলার চেষ্টা করলাম, সে উড়িয়াতে বললো, আমি বাংলায় বললাম, কেউ কিছু বুঝতে পারলাম না। যাই হোক, বাইরে ছবি লাগানো আছে সেগুলো দেখানো হচ্ছে, আর বলছে কি যাই হোক আমি বুঝতে পারিনি পুরোপুরি, আন্দাজে বলে লাভ নেই। ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই ভিতরে আমি দেখাতে পারলাম না, বাট বেশ ভালো সুন্দর। আরে এটা হচ্ছে অ্যাকচুয়াল রাজবাড়ি, আর আমি দেখে যা বুঝতে পারছি এর ভিতরে লোক আছে, কিন্তু বাকি জায়গাটা পুরো ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। মেনটেনেন্সের খুব অভাব। এখন এখানে জোর কদমে রথের কাজ চলছে, আর কিছুদিনের মধ্যেই রথ চলে এসছে। বাইরে রথ তৈরি হচ্ছে দেখে খুব ভালো লাগছে, যে এখানে একটা উৎসব হচ্ছে বড় দেখে। নীলগিরি রাজবাড়ি এখানে বেশ সুন্দর ভিডিও ফটো তুললাম। বেশিক্ষণ এখানে দাঁড়াইনি, মোটামুটি 8 ঘন্টা মতন দাঁড়িয়েছি। এখন বাজে 5:30। এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর 10 কিলোমিটার মতন আমি যা দেখলাম, তো বেশিক্ষণ লাগার কথা না, 15 মিনিট 20 মিনিটই লাগবে। তো চলো যাওয়া যাক। শরীরটা না বড্ড এক্সস্টেড হয়ে গেছে, কাল রাতে ঠিক করে ঘুম হয়নি, সকাল থেকে টানা ট্রাভেলিং হচ্ছে, বহু বাইকও চালিয়ে নিয়েছি। এবার একটু রেস্ট দরকার, এবার একটু শুতে হবে। তো তাড়াতাড়ি গিয়ে হোটেলও খোঁজা হয়নি, বাহ খুব সুন্দর, গিয়ে আবার হোটেলও খুঁজতে হবে। টাটা। এই যে এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের গেট, আর এই চলে যাচ্ছে রাস্তা। এখানে সিধে যাব। আজকে তো মন্দিরে যাচ্ছি না, বাট যতদূর সম্ভব আমার এক কাকুর থেকে রেফারেন্স আছে, এই যে ওটিটিসি পান্থনিবাস, এটা গভর্নমেন্ট প্রপার্টি। তো আজ ভাবছি এখানেই স্টে করব। আগে যাই এই জায়গাটাতে, গিয়ে দেখি রুম টুম আছে কি না বা কী অবস্থা।
ফাইনালি 6:30 বাজে, এখন আমি চেক ইন করলাম আমার হোটেলে। এটা হচ্ছে উড়িষ্যা গভর্নমেন্টের প্রপার্টি। এটা ওএনডিসি পান্থনিবাসের আন্ডারে KR রিসর্ট। বেশ ভালো। এই পুরো ঘরটা দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর একটা ঘর। আর এখান থেকে ভীষণ সুন্দর ভিউ আছে, ওটা মেন গেট। এটা তোমাদেরকে কাল সকালে দেখাবো, এখন তো অলরেডি অন্ধকার হয়ে গেছে একদম। এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের পাহাড়, আর তার গায়ে এইটা একদম গায়ে। তো খুব ভালো জায়গায়। এই জায়গাটা আমার টোটাল পড়লো 2200 টাকা, ইনক্লুডিং সকালবেলা ব্রেকফাস্ট। একটু বেশি, বাট জায়গা অনুযায়ী খুব ভালো। এখানে আশেপাশে দেখছিলাম অনেক কটা অপশান আছে, বাট যেহেতু আমার এইটা একটুখানি একজনের রেফারেন্স ছিল, তো ওই কারণে আমি এখানে এসে এটা নিলাম। যাই হোক, এখন 6:30 বাজে, আমি ফ্রেশ হব। সকাল থেকে অজস্র জলে ভিজেছি, অজস্র ঘামিয়েছি। এখন হালকা করে স্নান করব গরম জলে, নিয়ে বেডে একদম টান টান হয়ে শুয়ে পড়বো। ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। একদম পুরো গরম জলে স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি। চিকেন পকোড়া অর্ডার দিয়েছি, চিকেন পকোড়া খাবো, ভীষণ খিদে পেয়েছে। তো চিকেন পকোড়া খেয়ে নিই, তারপরে তোমাদেরকে কস্টিংগুলো সব কটা হিসাব করে বলবো। একটু দাঁড়াও, খিদে পেয়েছে, খেয়ে নিই তারপরে বলছি। রাতের বেলা রিসর্টটা দেখো কি সুন্দর লাগছে লাইট জ্বালিয়ে। ভীষণ সুন্দর, লাইটগুলো জ্বালানোতে যেন আরোই সুন্দর লাগছে। আচ্ছা, তো চলো তোমাদের সাথে এবার খরচাপাতিটা একটুখানি শেয়ার করে নিই। আমি এতক্ষণ ক্যালকুলেট করছিলাম, আজকে আমার টোটাল বাইক চলেছে 125 কিলোমিটার, আর আমি তার মধ্যে তেল ভরিয়েছি 10 লিটার, ওই 1000 টাকা। এখানে পেট্রোলের প্রাইস 101 টাকা, তো ওই অলমোস্ট 1000 টাকার আমি তেল ভরিয়েছি। তো তার মাঝখানে এখন আমার কাছে হাফ আছে, মানে 5 লিটার তেল আমার লেগেছে, 125 কিলোমিটার আমার বাইক চলেছে। তো মোটামুটি অ্যাভারেজ মাইলেজ এসছে 25। হান্টার 350। আমি জানি না মেনটেন করে না কি সার্ভিস করে না হয়তো, বাট 25 মাইলেজ পাচ্ছি, যেটা খুবই কম। ওনার বলছে 30-35 পাবে তুমি, বাট আমিও সেটাই জানতাম, যে কারণ আমার কাছেও বুলেট ছিল, তো সেরকমই 35 মতন মাইলেজ আমিও পেতাম। তো এখানে দেখছি 25। যাই হোক, সেটা আমি 25 মাইলেজ পেয়েছি। তো আমার বাইকটা আমি ভাড়া নিয়েছিলাম, এটা তোমাদের বলেছি। বাইকটা আমি ভাড়া নিয়েছিলাম, স্টেশনে নেমেই আমি অনলাইনে চেক করছিলাম, তো একটা জায়গায় দেখলাম মোটামুটি ভালো রিভিউজ আছে, তো আমি তাদেরকে কল করে বাইকটা আনিয়ে নিলাম। বাইকটা চেয়েছিল আমার কাছে 1200 টাকা পার ডে হিসাবে। তো একটুখানি বার্গেনিং স্কিলস লাগিয়ে আমি সেটাকে 2 দিনে 1700 টাকা করিয়েছি। তো সেইখানে আমার পার ডে হিসাবে ওই 850 টাকা মতন লেগেছে। আর তেল ধরে নাও, আমার যা মনে হচ্ছে কালকে আমার এখান থেকে আমি দুবলাগড়ি যাব কালকে। তো এখান থেকে আমি দুবলাগড়ি যেতে গেলেও ওই 60 কিলোমিটার মতন, তো তেল বেঁচেই থাকবে। তো 1000 টাকার তেল ভরে আমার এনাফ। তো সেইটা দিক থেকে দেখতে গেলে আমার বাইকের উপর এখানে আপাতত খরচা হয়েছে আজকের দিনের জন্য 850 টাকা বাইক ভাড়া, প্লাস 500 টাকা ধরে নাও তেল, তো হয়ে যাচ্ছে 1350। আর হোটেল ভাড়া আজকে আছে এখানে 2200 টাকা, ইনক্লুডিং কাল সকালবেলা ব্রেকফাস্ট। আর এই সন্ধেবেলা পকোড়া খেলাম, ওটা 180 টাকা। আর রাতের ডিনার দিয়েছি অর্ডার, 70 টাকা প্লেন ভাত, আর মাংসের ঝোল আছে 190 টাকা, 5 পিস মাংস, ছোটো কোনো প্লেট নেই। তো এইটাই হয়েছে টোটাল আমার আজকের দিনের খরচা। আর কোনো খরচা আপাতত হয়নি। আশা করি কালকের দিনে এই জিনিসটা একটু অ্যাডজাস্ট করতে পারবো, কারণ আজকে হোটেল ভাড়াটা একটু এক্সপেন্সিভ হয়ে গেল আমার জন্য। একা যেহেতু থাকি, তো 2200 টাকা একার জন্য খুবই বেশি, বাট জায়গাটা ভালো, ওই দিক থেকে দেখতে গেলে ঠিকই আছে। ঘুমিয়ে পড়েছিলাম অনেকক্ষণ, ঘড়ির কোনো রকম আন্দাজ নেই কটা বাজে, উঠে দেখছি 10টা বাজে। খাবার চলে এসছে রাতের, মাংস ভাত বলেছিলাম সিম্পল, তো মাংস ভাত খাবো। আর ভিডিওটা এন্ড করা হয়নি, এন্ড করে দিই।
আপাতত ভিডিওটা দেখলে লাইক করে দাও। দেখা হবে তোমার সাথে আবার নেক্সট ভিডিওতে। আপাতত টাটা। আর এনার্জি নেই, কিছু মাইন্ড করো না, তোমাদের সাথে কালকে বাকিটা আমি দেখছি, ঠিক আছে? আপাতত আমি খেয়ে দিয়ে জাস্ট ফ্ল্যাট হয়ে যেতে চাই। টাটা।